আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, রাজনীতির রং তামাশা একেবারে জমে রীতিমতো ক্ষীর হয়ে পড়েছে। মানুষ ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। লক্ষ লক্ষ প্রান্তিক খামারি যারা এবছর গরু বিক্রি করতে এসে কাঙ্ক্ষিত মূল্য পায়নি। দ্বিতীয়ত, মানুষ বিগত দিনগুলোতে যেভাবে গরু কুরবানি দিয়েছে এবং এই কুরবানির পেছনে যত অর্থ ব্যয় করেছে তার অর্ধেক অর্থ এবছর ব্যয় করেনি। অর্থাৎ অর্ধেক মানুষ গতবারের তুলনায় কুরবানি দিতে পারেনি। যারা গত বছর ৳১,০০,০০০ দিয়ে গরু কিনেছেন তারা এই বছর ৳৫০,০০০ দিয়ে ছাগল কিনেছেন বা ছোট বাচ্চা গরু কেনার চেষ্টা করেছেন। অনেকে কুরবানি দেননি। আমি যে এলাকায় থাকি রাজধানীর সবচেয়ে ধনী আবাসিক এলাকাতে। গত বছর দেখেছি অর্ধেক গরু এবছর এখানে কুরবানি হয়নি। আমার একটি বাগান বাড়ি রয়েছে সাভারে এবং আপনি তো জানেন যে সাভারের অরুণাপল্লী নামক যে জায়গাটি ওটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব টিচাররা থাকেন এবং অধ্যাপক। বাইরে আমাদের মতো অল্প কিছু লোকজন আছেন যারা সাধারণ ধনী নয়, অতি ধনী। গত বছর সেখানে যতটি গরু এবং যতটি ছাগল সেখানে কুরবানি হয়েছিল, এইবার তার ৩ ভাগের ১ ভাগ। সাভারের অরুণাপল্লীর মতো জায়গাতে ৩ ভাগের ১ ভাগ গত বছর যদি ৩০০ গরু জবাই হয়ে থাকে, এবছর মাত্র ১০০ গরু জবাই হয়েছে। ফলে এই অভাব, এই তাড়না, এই কষ্ট, এই আর্তনাদ গাবতলীর বাজার, দিয়াবাড়ি বাজার, অন্যান্য যে সকল বড় বড় কমলাপুর বাজার, গরুর হাটগুলোতে রয়েছে, সারা দেশের প্রান্তিক জনগণের সেই কান্না জেলা শহর, বিভাগীয় শহর সব জায়গাতে ছড়িয়ে পড়েছে। এই আর্তনাদের মধ্যে যখন আমরা ডোনাল্ড ট্রাম্প নামক একটি মহিষকে নিয়ে রং তামাশায় মেতে উঠেছি, এটি সেই বিখ্যাত কবিতার মতো, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। সরকার একটা ঢাউস ক্যাবিনেট আছে, মানে মন্ত্রিপরিষদ, প্রায় ৮০ জনের মতো লোকজন। এদের নাম বেশিরভাগ লোকজন জানে না। আর গত ১০০ দিনে এমন কোনো মন্ত্রী সামনে এগিয়ে আসেনি যার প্রতি সম্ভ্রম জেগেছে, মর্যাদা জেগেছে, যাকে কেন্দ্র করে মানুষের আগ্রহ, শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশ্বাস জন্ম নিয়েছে। বরং অলমোস্ট প্রায় সবাই ট্রলের শিকার। বড় বড় মন্ত্রী, ক্ষমতাধর, এদের অনেকের নানা রকম নাম হয়ে গেছে, নেতিবাচক নাম হয়ে গেছে। যেভাবে একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে, ওইরকম অনেকের নাম হয়ে গেছে। তো যেখানে এই ঢাউস ৮০ সদস্যের একটা মন্ত্রী পরিষদ, সেটি নিয়ে ঠাট্টা চলছে, রং তুলছে, তামসা চলছে, ঠিক সেই সময়টাতে হঠাৎ করে কিচেন ক্যাবিনেটের নাম চলে আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ছোট কিচেন ক্যাবিনেট ছিল। কিচেন ক্যাবিনেট বলতে বোঝায় যে বিশ্বস্ত লোকদেরকে নিয়ে তার একটা পরামর্শ সভা। এখন সেই পরামর্শ সভা রান্নাঘরে বসে না। এখন সেই পরামর্শ সভা ডাইনিং টেবিলে বসে বা অন্য জায়গাতে বসে। কিন্তু এটাকে কেন কিচেন ক্যাবিনেট বলা হলো, উই ডোন্ট নো। কিন্তু আমরা রঙ্গপ্রিয় বাঙালি মোটামুটি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা পরিষদ ছিল, সেই উপদেষ্টা পরিষদ, বিশেষ সহকারী, মন্ত্রী পদমর্যাদায় অনেক লোক, তার মধ্যে কারা কারা কিচেন ক্যাবিনেট ছিলেন তাদের একটা পোর্ট্রেট আমরা তৈরি করে ফেলেছি। সেই পোর্ট্রেট তৈরি করে সেই কিচেন ক্যাবিনেটের কাউকে আমরা বাবুর্চি বানিয়েছি, তাকে বাবুর্চির পোশাক পরিয়ে দিয়েছি। কাউকে আমরা পাখুশি বানিয়েছি, কাউকে আমরা মরিচ বেটে ছেঁকে, মশলা বেটে ছেঁকে, মাছ ধুয়ে ছেঁকে, এই সমস্ত নানা রকম চরিত্র কিচেন ক্যাবিনেটের লোকদেরকে বানিয়ে এখন ইন্টারনেটে আনন্দ চলছে। তো দেখুন, একটা ৮০ সদস্যের একটা বিরাট ক্যাবিনেট যেখানে কোনো রকম আগ্রহ নেই, সেই আগ্রহ বাদ দিয়ে আমরা অতীতকালের কিচেন ক্যাবিনেট নিয়ে আনন্দ করছি। যেখানে কুরবানির বাজারে ১,২৭,০০,০০০ পশু ছিল বিক্রির জন্য। আসলে কতটি পশু বিক্রি হয়েছে? সরকার বলেছিল যে মাত্র ১,০০,০০,০০০ পশু বিক্রি হতে পারে, বাকি ২৭,০০,০০০ পশু উদ্বৃত্ত থাকবে। কিন্তু আমি যে ডাটাটা বললাম তাতে মনে হচ্ছে যে নট মোর দ্যান ৫০,০০,০০০
পশু বিক্রি হয়েছে, বাকি পশু অবিকৃত অবস্থায় রয়েছে। এগুলোকে কুরবানির হাটের পরিবর্তে মাংসের বাজারে বিক্রি করে দিতে হবে অনেকগুলোকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বেশ কয়েকটা জায়গাতে গরু বিক্রি করতে না পেরে কুরবানির ৩-৪ দিন আগে জবাই করে শের দরে মাংস বিক্রি করে ফেলা হয়েছে। এই যখন অবস্থা, তখন আমরা আনন্দ করছি, ফুর্তি করছি ডোনাল্ড ট্রাম্প নামে একটা মহিষ নিয়ে। এই যে ডোনাল্ড ট্রাম্প নামে একটা মহিষ নিয়ে আমরা আনন্দ করছি, ফুর্তি করছি, তাকে থানায় এনেছি, তাকে এখন চিড়িয়াখানাতে পাঠিয়ে দিচ্ছি। এর পিছনে ট্রাম্পের কি অবদান আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোলামি চুক্তি তার কি অবদান আছে, আমাদের সরকারের কি অবদান আছে, এগুলো নিয়ে আমরা রং তামাশা করছি। একদিকে কান্না, অন্যদিকে রং তামাশা। তো এই যে অবস্থা, এই অবস্থা বোঝায় আমরা স্বাভাবিক অবস্থাতে নেই, অস্বাভাবিক অবস্থার মধ্যে আছি। এবং এই অস্বাভাবিক অবস্থাগুলো একদিনে তৈরি হয় না। 2014 সন থেকেই ধীরে 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 এটা বাড়তে বাড়তে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে এটা একটা প্রলয়ঙ্কারী ঘটনাতে পরিণত হয়, রীতিমতো প্রলয়ঙ্কারী ঘটনাতে পরিণত হয়। এবং ওই সময়টিতে মানুষের মনে যে আতঙ্ক ছিল, ভয় ছিল, অনিশ্চয়তা ছিল, তার প্রেক্ষিতে ওনার যে কিচেন ক্যাবিনেট, সেই কিচেন ক্যাবিনেটটি এখন সামনের সারিতে চলে আসছে। এমনিতেই সবাই বলাবলি করছে বাংলাদেশের ইতিহাসে একসময় একটা পাগলা রাজা ছিল গণেশ। আপনারা ইতিহাসে যারা ছাত্র তারা পড়ে দেখবেন যে এর মতো নির্মম, নিষ্ঠুর, প্রতারক, ভণ্ড, তারপরে মির্জাফর, এরকম কোনো শাসক বাংলাদেশে আসেনি। সে তার নিজের ছেলেকে একসময় ভয়ে সে বলল যে ঠিক আছে, তাকে হিন্দু থেকে মুসলমান বানিয়ে ফেলল নিজের পিঠ বাঁচানোর জন্য, এবং রাষ্ট্র ক্ষমতা সেই ছেলের বরাবরে হস্তান্তর করলো, ছেলের সিংহাসনে বসলো। আবার কিছুদিন পরে সেই ছেলেটিকে গোবর খাইয়ে তাকে আবার হিন্দু বানালো, এবং সে আবার সিংহাসনে বসলো, আবার সে অত্যাচার জুলুম শুরু করলো। হিন্দু রাজা গণেশ। এখন এই যে গণেশের যে রাজত্ব, এর বাইরে আর একজন রাজা ছিলেন, রাজা মুজাফর শাহ, কাফরি শাসক, দাস শাসক। সোনারগাঁতে ইলিয়াস শাহী বংশের এক রাজাকে হত্যা করে সেই যে প্রাসাদে যারা দ্বাররক্ষী, দারোয়ান ছিল, এই দারোয়ান গ্রুপদেরকে রাজা, ইলিয়াস শাহী বংশের রাজারা সুদূর আফ্রিকা থেকে তাদেরকে এনেছিলেন। তো এই দারোয়ানদের একজন বস বা কমান্ডার, তার নাম ছিল মুজাফর শাহ। এই মুজাফর শাহ প্রায় 3.5 বছর এই বাংলা সিংহাসনে, সোনারগাঁ কেন্দ্রিক যে বাংলা সিংহাসন, সেখানে তিনি দাস বংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এবং এর চাইতে জুলুম, অত্যাচার আর খারাপ ইতিহাসে গণেশের পরে আর কোনো নজির নেই। এভাবে গণেশ, মুজাফর শাহ, এদের শাসন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বাংলায় যত শাসন চলেছে, সবাই বলছে এই সকল শাসনের মধ্যে সবচেয়ে জঘন্য শাসন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনের মধ্যে যারা যারা উপদেষ্টা ছিলেন, এখন সবাই টার্গেটেড। যারা তার অ্যালাইড ছিলেন রাজনৈতিকভাবে, এনসিপি হোক, জামাত হোক, সবাই ধীরে ধীরে মানুষের ঘৃণার বিষয়বস্তুতে পরিণত হচ্ছে। ইউনূস কেন সেই ইউনূস কেন মার্কিন গোলামি চুক্তি করলো, ইউনূস কেন এটা করলো, ওইটা করলো, এই ঘটনার সাথে কারা কারা জড়িত, এগুলো নিয়ে যখন প্রবল গণরোষ বাড়ছে, ঠিক সেই সময়টিতে যেটি হচ্ছে, সবাই যার দায় দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে। সবাই বলার চেষ্টা করছে যে এর সঙ্গে আমরা জড়িত নই, এর সঙ্গে কিচেন ক্যাবিনেট জড়িত। কিচেন ক্যাবিনেটে এরকম 7-8জন নাম ছিল। এখন সবাই যাদেরকে সন্দেহ করা হচ্ছে, সবাই বলছে যে আমি ঠাকুর ঘরে যাইনি, আমি কলা খাইনি, আমি ওর মধ্যে ছিলাম না। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরে চলে গেছেন ফ্রান্সে, সেটা নিয়ে আলাদা ভিডিও করব। কিন্তু এই যে কিচেন ক্যাবিনেটে যারা আছেন, তাদের মধ্যে কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না,
কয়েকজন লোকসম্মুখে আসছেন না, আর অন্যান্য যারা মানে ওই বালিশ ধাক্কাধাক্কির মতো করে আমি ছিলাম না, আমি ছিলাম, আমি ছিলাম না, মানে আমি ছিলাম এ কথা কেউ বলছে না, ও ছিল। এর প্রেক্ষিতে এই বাংলাদেশে এই কিচেন ক্যাবিনেট নিয়ে যে ঘৃণা ছড়াচ্ছে, এর থেকে বর্তমান বিএনপি সরকার কি শিক্ষা নেয় সেটাই দেখার বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।